মানে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক দর্শন বা আদর্শের সাথে কি বেগম জিয়ার অনুপস্থিতিতে যে বিএনপি নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান সাহেবের নেতৃত্বে কি আপনি আদর্শ বা জি জি। দর্শনগত পরিবর্তন দেখেন কিনা? আমার ভাই ববি হাজার সাহেব যেটা বলেছেন অনেকটা আমি অনেকটা সেটার সাথে একমত। তবে আহ, উম, আহ, বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে তার সত্তা, যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে কিছু কিছু জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেমন তার আপসহীন চরিত্র এবং দেশীয় দেশপ্রেমের ব্যাপারে বিদেশি শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার যে শক্ত অবস্থান। আমি মনে করি, আমার যেটা ধারণা যে ওনার এই কঠিন চরিত্র বা আপসহীনতাটাকে ওনার যে পরবর্তী প্রজন্ম তারা সেভাবে ধরে রাখতে পারবে বলে আমাদের তেমন একটা মনে হয় না। কারণ ইতিমধ্যে আমরা যা দেখেছি বা দেশের মানুষ যা দেখেছে, হয়তো এরকম একটা ধারণা মানুষের ভিতরে তৈরি হয়েছে যে বেগম জিয়ার যে আপসহীন চরিত্র, উনি দেশকে ছেড়ে কোথাও যাননি। সবকিছুকে উনি সহ্য করেছেন, কিন্তু উনি দেশের বাইরে কোথাও যান নাই। তো এই এই যে উনার যে আপসহীন চরিত্র এবং বিদেশি শক্তির ব্যাপারে উনার যে কঠোর অবস্থান, আমরা ইতিপূর্বে উনার যে বিগত দিনে যে বিরোধী দলের নেত্রী হিসেবে যে আন্দোলনগুলি আমরা দেখেছি, বিশেষ করে বিভিন্ন সময়ে 91 96 পর্যন্ত যে 96 থেকে 2000 পর্যন্ত যে আওয়ামী লীগের যে টেনিওর ছিল, সে সময় ওনার যে অবস্থান ছিল, এবং পরবর্তীতে 2005-এর পরে এই সময়গুলিতে ওনার যে চরিত্র আমরা দেখেছি, সেই চরিত্রের মধ্যে দেশপ্রেমের এবং বিদেশি শক্তির কাছে মাথা নত না করা এই সব বিষয়গুলোতে আমাদের মনে হয় যে হয়তো বিএনপির আগামী দিনের নেতৃত্ব হয়তো সেই বিষয় ধরে রাখতে পারবে না। বাকি কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। আমরা হয়তো একটু ধারণা করতে পারি, এই আর কি। আপনাকে ধন্যবাদ, কিন্তু এইবারের প্রশ্নটি আসলে আপনাকে দিয়েই শুরু করতে চাই মাওলানা মুসামিন এজাহার। আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, এটা আমি একটু জবাব দিয়ে রাখি যে আপনি অন গ্রাউন্ড নির্বাচনের সময় বাংলাদেশে থাকবেন কিনা। জি ভাই, থাকবো। মানে আমার ফেব্রুয়ারি 2 বা 3 তারিখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। নির্বাচন 12 তারিখে হলে তার আগের 10 দিন এবং নির্বাচনের পরে অন্তত 2-3 দিন আমি আসলে বাংলাদেশ থেকেই আপনাদের যা দেখছি তা দেখাতে চেষ্টা করব বা কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিতে চেষ্টা করবো। আমি মাওলানা মুসাবিন ইজাহার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা কথা প্রায় শুনি যে নির্বাচনী জোট আসলে আদর্শিক ঐক্যমত না। আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারি না, কোন জায়গায় বুঝতে পারি না সেটা আমি আপনাকে বলি। একটা জোট, তার তো নির্বাচনে গেলে সেই দলগুলির যদি আদর্শিক ঐক্যমত্য না হয়, তারা যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনের যে অঙ্গীকারনামাগুলি করবে, এইটা তো আরেক জোটবদ্ধ তার জোট সঙ্গীর সাথে এটা সাংঘর্ষিক হইতে পারবে না। তাহলে আদর্শিক জোট না হইয়া কি একটা নির্বাচনী জোট হওয়া সম্ভব? অর্থাৎ ধরেন আপনারা জামাতে ইসলামের জোটে আছেন, আপনাদের আদর্শের সাথে যদি জামাতে ইসলামীর পার্থক্য থাকে, তাইলে কি আসলে নির্বাচনী জোট করা সম্ভব? যেটা আপনার কথা আংশিক ঠিক আছে। হ্যাঁ। মৌলিক যে আদর্শ, সেই আদর্শিক মানে নৈকট্যের কারণেই একটা জোট তৈরি হয়। ওকে। কিন্তু আদর্শ যে নির্বাচনী সমঝোতার যে জোট, সেই জোটটা পুরোপুরি আদর্শিক জোট হয় না। এই কারণে যে প্রত্যেক দলের আলাদা আলাদা মাওলানা আইডিওলজি ইজাহার, আছে, আমি প্রত্যেক আপনাকে দলের আলাদা মাওলানা আলাদা আদর্শ। ইজাহার আমি একটু জি। আপনাকে থামাই। মৌলিক আদর্শ আসলে কোনটা? মানে কোনটা মৌলিক আদর্শ, কোনটা যৌগিক আদর্শ, বা কোনটা মৌলিকের বিপরীত শব্দ কি? ববি আমাকে একটু সাহায্য করেন পরে। মানে একটা হচ্ছে মৌলিক আদর্শ, অমৌলিক যৌগিক কম্পাউন্ড আদর্শে আপনারা ভিন্ন মত। জামাত ইসলামী ইসলামী আদর্শের রাজনীতি করে। মৌলিকভাবে ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলির সাথে তাদের এবং আমাদের মধ্যে কোনো রকমের পার্থক্য নাই। ওকে। তবে কিছু বিষয় আছে যেগুলি আকীদাগত কিছু বিষয়, বিতর্কের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলিতে হয়তো তাদের সাথে আমাদের সাথে ভিন্ন মত আছে। ওইসব বিষয়গুলিতে আমরা আমাদের অবস্থানে আছি। আমরা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, তারা যে চিন্তা লালন করতেন, আমরা সেই চিন্তা লালন করি। জামাতের সাথে সেই দিক থেকে আমাদের সাথে দূরত্ব আছে। তো সেই ক্ষেত্রে আমি সেই কথাই বলেছি যে মৌলিক আদর্শ বলতে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়ের ক্ষেত্রে আমরা আমরা কাছাকাছি আছি, নিকটেই আছি। কিন্তু গৌণ যে বিষয়গুলো আছে, যেগুলি আকীদার কিছু পার্ট বা কিছু অংশ,
সেই সব ক্ষেত্রে হয়তো জামাতের সাথে আমাদের দূরত্ব না, আছে। কিন্তু সেই কিন্তু হিসাবে কিন্তু আমরা বলি মাওলানা যে এটা মাওলানা আদর্শিক জোট নয়। মাওলানা মুসা বিন ইজাহার, মানে আপনি জি, জি। আমার থেকে এই বিষয়গুলি আসলে অনেক 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 ভালো জানেন, কারণ আপনি মানে বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির মহাসচিবের পাশাপাশি আপনি হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিবও বটেন। আমরা কিন্তু খেয়াল করেছি গত কয়েক মাস ধরে হেফাজতের আমির জামায়াতকে ঘিরে একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়েছেন। আপনি যে ইসলামী রাজনীতির কথা জামাত ইসলামের বলছেন, আপনাকে আমি মনে করে দিই যে হেফাজতে ইসলামীর আমির মহোদয় জামাতে ইসলামীকে মদিনা নয় মওদুদির ইসলাম বলেছেন, জামাতের আকিদা সহি নয় বলছেন, জামায়াত কাদিয়ানীদের চেয়েও ভয়ঙ্কর বলেছেন, জামায়াত ইমানের বড় ডাকাত বলেছেন। এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করেছেন। মানে এইগুলি আপনারা কিভাবে ভোটের মাঠে কিভাবে ডিল করবেন, স্পেশালি চট্টগ্রামে? আহ, আমাদের হেফাজতের আমির আল্লাহ মুহিবুল্লাহ বাবনগরী, উনি আসলে দেশের একজন প্রবীণ এবং শীর্ষ আলেম, এবং ইসলামী অঙ্গনের উনি একজন মুরব্বী। সেই হিসাবে উনি উনার জায়গা থেকে, উনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি উনার জায়গা থেকে দ্বীনের বা ধর্মের বা আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে সেই সব বিষয়ে উনি যে কোনো বিষয় দেখলে সেটার প্রতি উনি দিক নির্দেশনা দিতে পারেন, দেবেন, এটাই স্বাভাবিক। আমরা উনার বক্তব্যগুলিকে আমরা সেই দৃষ্টিকোণ থেকেই দেখি। একজন মুরব্বী বা ঘরের যিনি প্রধান, তিনি আমাদের ভিতরে কোনো ত্রুটি দেখলে সেটা বলবেন, এটা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি। বাকি যে বিষয়গুলো আমাদের আগে থেকেই আমাদের যারা পূর্বপুরুষরা আছেন, বড় বড় ওলামা একরাম আছেন, এই সব বিষয়গুলোতে জামাতের সাথে আমাদের যেসব বিষয়ে মৌলিক বিষয় না, আমাদের কিছু আকীদাগত যেসব বিষয়ে আমাদের মত পার্থক্য আছে, এগুলো এখনো আছে। সেই ক্ষেত্রে এটাকে ওই সব ক্ষেত্রে এটাকে আদর্শিক জোট জোট বলা যাবে না। আমরা ওই বিষয়টাকেই আমরা এখানে ডিফাইন করছি যে এটা আদর্শিক জোট নয় বলে আমরা ওই বিষয়টা আমরা বুঝাতে চাচ্ছি যে যেসব বিষয়গুলোতে তাদেরকে, যেমন আপনি বললেন যে হেফাজদার আমির বললেন যে আমাদেরটা মদিনার ইসলাম মওদুদির ইসলাম নয়, সেই সেই সব বিষয়ে যে মাওলানা মওদুদি সাহেবের কিছু কিছু ব্যক্তিগত বক্তব্য আছে, যেগুলির ব্যাপারে আমাদের যারা মুরব্বীরা ছিলেন, আমাদের যারা বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, তারা এগুলির ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। আমরা সেই সব বিষয়গুলিকে আমরা এখানে ডিফাইন করছি যে আমরা রাজনৈতিকভাবে সমঝোতার ময়দানে থাকলেও, নির্বাচনের ক্ষেত্রে আমরা সমঝোতা করলেও, আমাদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের যে আগের যে অবস্থান, আমরা সেই অবস্থানে এখনো আছি। সুতরাং এটাকে আদর্শিক জোট বলা যাবে না, এটা একটা নির্বাচনী সমঝোতা। আমি আপনার কাছে আসবো, কিন্তু ধরেন রাজনৈতিক ইসলাম আর অরাজনৈতিক ইসলাম তার আলাদা হইতে পারে না। আকীদায় যদি সমস্যা থাকে তাহলে না, রাজনৈতিক ভাবেও থাকবে, না, অরাজনৈতিক এখানে ভাবেও থাকবে। এখানে রাজনৈতিক মানে রাজনৈতিক ইসলাম আর অরাজনৈতিক ইসলামের বিষয় না, না মানে এখানে। মাওলানা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর যেহেতু অরাজনৈতিক বক্তব্য, উনার ইন্টারপ্রিটেশন অফ এন ইসলামিক পার্টি আর আপনার ইন্টারপ্রিটেশন অফ ইসলামিক পার্টি আলাদা হয়ে গেছে, কারণ উনি অরাজনৈতিক, আপনি রাজনৈতিক। না 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 এটা কি না না ভালো না হইলো এখানে কাজটা? না না, এখানে এখানে বিষয়টা সেরকম না। উনার যে বক্তব্য, উনার বক্তব্যের মধ্যে মৌলিকভাবে উনি যে কথাগুলি বলেছেন যে জামাতের সাথে আমাদের যে আকীদাগত যেসব পার্থক্যগুলি আছে, এগুলি মৌলিক কোনো বিষয়ে তাদের সাথে আমাদের আকীদাগত কোনো পার্থক্য নাই। ওকে, এখানে কিছু বিষয় আছে, যেমন সাহাবাদের বিষয় আছে, নবীদের ব্যাপারে কিছু কথা উনি বলেছেন। এই ধরনের কিছু বিষয় আছে যেগুলির ব্যাপারে আমাদের বক্তব্য এবং উনাদের বক্তব্য মধ্যে ভিন্নতা আছে। ওকে। সেই ক্ষেত্রে আমরা আমাদের স্বকীয় যে অবস্থান আগে যেটা ছিল, আমরা সেই অবস্থানের উপরে এখনো আছি, আমরা সেই কথাটাই আমরা বলি। এবং আল্লাহ মুহিবুল্লাহ বাবনগরী সেই বিষয়টাকে হয়তো একটু বোল্ডলি উনি উপস্থাপন করেছেন ওকে। উনার জায়গা থেকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব ববি হাজ্জাজের কাছে আসবো আমার প্রশ্ন নিয়ে। এর মধ্যে হচ্ছে যে MTN1004 উনি বলেছেন যে খালেদ আপনার চুলকানি বেশি, একই প্রশ্ন আপনি মামুনুল হককে করেছিলেন, জানা উত্তর বারবার প্রশ্ন করেন আপনি বিভ্রান্তি ছড়ানোর জন্য। ঠিক আছে, আমি জনাব ববি হাজ্জাজের কাছে আসতে চাই। জনাব ববি হাজ্জাজ, আমি কিন্তু মানে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি ববি হাজ্জাজ আমরা একদমই একই বয়সী, আমরা একই সময় একই শহরে বড় হয়েছি। আসলে নানা কারণে উনার আত্মীয় স্বজনের সঙ্গেও আমার একটু পরিচয় আছে, নানা কারণে আমি সেই জায়গা থেকে আমি বলতেছি যে জনাব ববি হাজ্জাজ, আপনি কিন্তু একটা দল গড়ে তুলেছিলেন। সেই দল গড়ে তোলার সময় আপনার আলাদা স্বপ্নের কথা বলেছিলেন। সেই দল করার ক্ষেত্রে আপনি বলেছিলেন যে কেন আপনি এই দলটা করতে চান, এবং এই দলটা, এই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কিভাবে অন্য দলগুলির থেকে আলাদা হবে সেটা আপনি বলছিলেন। কিন্তু আপনি সেই দলটি থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করলেন, শুধু বিএনপির নমিনেশন পাওয়ার জন্য দলটারে আপনি বিলুপ্ত করলেন। মানে
এইটা কি আপনার এক ধরনের রাজনৈতিক মানে আমি এটাকে কি বলবো মানে এজ এ ফ্রেন্ড এটা আমি আপনাকে বলতে পারি, এইটা কি আপনার এক ধরনের রাজনৈতিক আত্মহত্যা হইল কিনা, বা আপনি নিজেকে রাজনৈতিকভাবে ব্যাংকরাপ্ট ঘোষণা করলেন কিনা? আচ্ছা, প্রথমত আমি একটু পরিষ্কার করি, আমার জি। বন্ধু প্রতিম এবং ভাই খালেদ মহিউদ্দিন একটু একটু আপনার ইনফরমেশন একটু ভুল আছে। জি। প্রথমত দল বিলুপ্ত হয়নি, দল দলের জায়গায় আছে কৌশলগত কারণে, এবং এটা বারংবার মানে সকল ইন্টারভিউতে সব জায়গায় আমি পরিষ্কার করেছি। কৌশলগত কারণে নির্বাচনের জন্য আমরা ধানের শীষ মার্কায় যেন নির্বাচন করতে পারি, তার জন্য আমি সাময়িক দল থেকে পদত্যাগ করে আপনার মানে লিগ্যাল যে হ্যাসেল গুলো আছে, লিগ্যাল যে টেকনিক্যালিটি গুলো আছে ধানের শীষ পাবার, সেই টেকনিক্যালিটি গুলো ফলো করে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। এবং এটা এগেন আমি বারংবার পরিষ্কার করেছি। আমার দলের অংশীদার অনেকে আছেন, আমাদের দলের যে আদর্শ, সেই আদর্শ থেকে আমরা কোনোভাবেই সরে আসিনি। তবে আমরা যখনই জোটের অংশীদার হই, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জোটের অংশীদার হই, তখন আমরা ইডিওলজিক্যাল স্ট্যান্স দেখেই অংশীদার হই যে বৃহত্তর আইডিওলজিস যেগুলোতে আমরা বিশ্বাস করি, সেন্ট্রিস্ট বা আমি একটু মাঝখানে একটু প্রশ্ন করে রাখি জনাব হাজ্জাজ, মানে একটু একটু করে যাই, যে আপনি কি মনে করেন যে ধানের শীষ মার্কাটা যদি আপনি না নিতেন, আপনার দলের মার্কায় যদি আপনি নির্বাচন করতেন, তাহলে আপনি নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা আপনার কমে যেত, এই জন্যই আপনি ধানের শীষ মার্কাটা নিলেন, দলে যোগ দিয়েও হইলেও নিলেন? জি জি জি, দেখেন আমি আপনাকে একটা সত্যি কথা বলি, হ্যাঁ, অনেক কিছু অনেকভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এবং এগেন আপনিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যখন নির্বাচনে যাব, এটা আমি যেটা বিশ্বাস করি, আমার বিশ্বাস অনেকের কাছে ভুল মনে হতে পারে, কিন্তু আমার দলের নীতি নির্ধারণের জায়গায় যারা আছেন তারা আমার সাথে একমত হয়ে আমাকে এটা পারমিট করেছেন বলে আমি আজকে এটা করতে পেরেছি। আমি যেটা বিশ্বাস করি, না না, তাদের ভেতরে আমি ছিলাম, তাদের সকলে মিলে সম্মিলিতভাবে এই ডিসিশনটা হয় যে জোটের পক্ষ থেকে যে সিট দেওয়া হবে সেই সিটে আমাদের ধানের শীষ নিয়ে যাওয়াটাই সবচেয়ে শ্রেয়। সো ওই ডিসিশনের মাধ্যমেই কিন্তু আমি দলের থেকে পদত্যাগ করে বিএনপি জয়েন করেছি সাময়িকভাবে এই নির্বাচনের জন্য, এবং এটা স্ট্র্যাটেজিক। আবার পরিষ্কার করি যে নির্বাচন আমরা স্পেশালি দেখেন, নির্বাচন হওয়া উচিত জনসেবার কম্পিটিশন, কিন্তু তৃতীয় বিশ্বে এটা হয়ে ওঠে ক্ষমতার কম্পিটিশন, এবং একদম ক্ষমতার মানে লোয়েস্ট কমন ডিনোমিনেটর ক্ষমতার কম্পিটিশন। এই ক্ষমতার কম্পিটিশনের আরেকটা নাম হলো যুদ্ধ। অলস ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আপনি যদি যুদ্ধে চলে গেছেন, তখন ওই যুদ্ধে বিজয় লাভ করেন, আপনি সঠিক বিশ্বাস নিয়ে যুদ্ধে যেতে হবে, এবং যুদ্ধে যে আপনি অন্যায় কিছু করবেন যেটাও ঠিক না, বাট ন্যায়ের মধ্যে থেকে যা কিছু করা সম্ভব যুদ্ধে জিতবার এটা আপনার দায়িত্ব। মানে আমি কোন জায়গা থেকে বলছি জনাব হাজ্জাজ, আমি কোন জায়গা থেকে বলছি আমি বলি, আপনার কাছে যেটা ন্যায় মনে হইতেছে, আমার কাছে এটা ভয়ঙ্করতম অন্যায় মনে হইতেছে। কেন আমার কাছে অন্যায় মনে হইতেছে? কারণ এই যে মার্কা কেমন এই আদর্শের ক্ষেত্র, আমি খুব মানে বিএনপির আদর্শের সঙ্গে আপনার আদর্শ, বা যে আদর্শের কথা আপনি আপনার ছাত্রদের বলেছেন, ছাত্রছাত্রীদের বলেন, যে আদর্শের কথা বলে আপনি আরেকটা দল করলেন, সেই আদর্শের সঙ্গে বিএনপির মিল, আপনি একটা শব্দ যেটা আমি যুদ্ধে নামছি সেজন্য আমাকে এটা করতে হবে, আমি ন্যায়ের পক্ষে আছি, এটা একটু বেশি হইল কিনা জনাব হাজ্জাজ? না, আচ্ছা খালেদ, কয়েকটা জিনিস আপনাকে আমি পরিষ্কার করি। প্রথমত, আমি ছাত্রছাত্রীদের যখন পড়াই, আমার পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমি তাদের সাথে কথা বলি না। আমি রাষ্ট্রবিজ্ঞানও যখন পড়াই, তখন রাষ্ট্রবিজ্ঞানে আইডিওলজি মানে কি, কোন আইডিওলজিটার মানে কি, এগুলো বলি। আমার দলের জন্য যেন মানে কেউ আমার ক্লাসরুমে এসে প্রভাবিত না হয় আমার সাথে রাজনীতি করবার, সেটার আমার সবসময় একটা প্রচেষ্টা থাকে। কারণ ক্লাসরুম একটা আনবায়াসড একটা ইনস্টিটিউশনাল একটা জায়গা, সেখানে যখন আমি ঢুকি তখন আমি শিক্ষক হিসেবে ঢুকি, তখন আমি রাজনৈতিক কর্মী হিসেবে ঢুকি না। আমার দলের আইডিওলজি নিয়ে আমি কখনো ক্লাসরুমে কথা বলি না, এটা আগে পরিষ্কার করে নিলাম। কারণ আপনার শ্রোতাদের ভিতরে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে যে আমি ক্লাসরুমে হাজার হাজার ছাত্রছাত্রীদের সাথে বসি, তাদেরকে আমি কনভার্ট করতে চেষ্টা করি। কারণ অনেকে আছেন ভাই বাংলাদেশে যারা ক্লাসরুমে ঢুকে বা লেকচার দিয়ে কনভার্ট করতে চেষ্টা করে, আমি অ্যাক্টিভলি চেষ্টা করি সেটা যেন না হয়।